আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ, প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ এবং কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছে সিলেটে খালেদের কাছে। খালেদ, হাসপাতালে কতজন শিশু ভর্তি রয়েছে এবং চিকিৎসা কেমন পাচ্ছেন জানাবেন। বুবলি, দেখুন, আপনি যেমনটি জানতে চাইছেন, এখন পর্যন্ত কিন্তু হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০০-রও অধিক শিশু ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কিংবা হামের উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত ৩১ জন শিশু মারা গেছেন। আপনাকে যদি বলে রাখি যে গত ২৪ ঘন্টার অর্থাৎ আজকে পর্যন্ত যে তথ্য, সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি, যে কারণে আজকের মৃত্যুর কোনো তথ্য কিংবা কতজন হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টা ভর্তি হয়েছেন সেই তথ্য আমাদের কাছে নেই। আমরা আশা করছি সেটি পেলে অবশ্যই দর্শকদের জানিয়ে দেব। এবং আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে এবং প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে এবং প্রতিদিন নতুন করে হামে আক্রান্ত হয়ে শিশুরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি আসলে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে, এই হাসপাতালের ৩টি ওয়ার্ডে হাম রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে আসলে রোগীর সংকুলান হচ্ছে না, যে কারণে সিলেট ওসমানী হাসপাতালে গতকাল থেকে আরেকটি ওয়ার্ড, যেটি শিশু ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডকে আসলে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখানে হামের চিকিৎসা শুরু হয়েছে। এর আগে শুধুমাত্র ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছিল ওসমানী হাসপাতালে। এবং স্বাস্থ্য বিভাগ যেমনটি বলছে যে হামের এই যে উদ্বেগজনক ভাবে যে হাম পরিস্থিতি বাড়ছে সিলেটে, সেটার জন্য করণীয় কি সে বিষয়ে নির্ধারণ করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ যৌথ সভা করেছেন। এর আগে দুদিন আগে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, তিনি এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করে গিয়েছেন এবং এই সময়েও তিনি এখানকার যারা চিকিৎসক আছেন, কর্মকর্তারা আছেন, ওসমানী হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, সবার সাথে সভা করেছেন এবং প্রয়োজনে এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো ওয়ার্ডের যদি বাড়ানোর প্রয়োজন হয় সেটি বরাদ্দ করার জন্য তিনি বলে গিয়েছেন। এবং একই সাথে সিলেট ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডকে আপাতত হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং প্রয়োজনে ওসমানী হাসপাতালেও আরো ওয়ার্ড বৃদ্ধি করা হবে, এমনটি আসলে তারা জানিয়েছে। এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে টিকার যে বিষয়টি, সেটির উপর জোরদার করতে হবে, কারণ অনেকেই এখন পর্যন্ত আসলে হামের টিকা গ্রহণ করছেন না কিংবা হামের টিকা গ্রহণে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে, আগ্রহী হচ্ছেন না, সেটার জন্য তারা আসলে মানুষকে উদ্বুদ্ধ করছেন, মাইকিং করছেন, এমনটিও আমরা দেখেছি। এই হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন ডাক্তার মিজানুর রহমান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তার হাসপাতালের সকল চিকিৎসক এবং নার্স প্রত্যেকেই কিন্তু হাম রোগীদের চিকিৎসার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। যত ধরনের সহযোগিতা প্রয়োজন হাম রোগীদের, সেটি তারা দিয়ে যাচ্ছেন। তো সিলেটে এই ছিল হাম নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। এবার আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন কবির। সুমন, জানাবেন কুমিল্লার পরিস্থিতি। জি খালিদ, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আপনি জানেন আসলে হামে আক্রান্ত এই পর্যন্ত কুমিল্লা 7 জনের মৃত্যু হয়েছে এবং কুমিল্লা প্রায় 2000-এর অধিক আসলে হামে আক্রান্ত হয়েছে আমরা জানি, এবং চিকিৎসা নিয়ে বাসা ফিরেছে 1000-এর অধিক। তবে গত 24 ঘন্টায় কুমিল্লায় 27 জনের উপর আসলে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, 15 জন বাসা ফিরে গেছে সুস্থ হয়ে। আমি একটু কথা বলার চেষ্টা করবো কুমিল্লার যে মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডের যে বিভাগীয় প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদের সাথে। আসলে এই যে শিশু যে হামে আক্রান্ত হচ্ছে, এর কারণটা কি, আর টিকা কি পর্যাপ্ত টিকা পাচ্ছে কিনা, এবং আপনাদের যে আশঙ্কা রয়েছে, আশঙ্কা সীমিত রয়েছে, এই বিষয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে আপনারা জানেন কুমিল্লা অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখার সাথে সাথেই কিন্তু আমরা কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগে আমরা অতি দ্রুত আইসোলেশন ওয়ার্ড আমরা স্থাপন করেছি
এর মধ্যে বলা বাহুল্য যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আহ, মনিরুল হক চৌধুরী ওনার দিক নির্দেশনায় এবং ওনার উপদেশক্রমে আমরা এখানে দ্রুত ব্যবস্থা নিয়েছি। এখন আমাদের ইনশাল্লাহ আমাদের কুমিল্লায় আপনার হাম এটা নিয়ন্ত্রণে আছে এবং আপনি ইতিমধ্যে বলেছেন আমাদের অনেক রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে আমরা, এবং এদের বেশিরভাগ রোগীকে আমরা সুস্থ করে বাড়িতে পাঠাতে পেরেছি। এখানে উল্লেখ্য যে এই হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পিছনে মূল কারণটাই হচ্ছে বাচ্চারা হামের টিকা পায়নি, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রাদুর্ভাবের শুরুতেই উনি কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর অতি দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এত দ্রুত সময়ের মধ্যে আমাদের হামের ক্যাম্পেইন শুরু হয়েছে যে আমরা কুমিল্লা অঞ্চলে বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দিক নির্দেশনায় যেটা বলছিলেন বিভাগীয় প্রধান আমাদের ডাক্তার নিয়াম মোহাম্মদ, আসলে কুমিল্লা যে শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান জানিয়েছেন আসলে কুমিল্লা প্রতিটা হসপিটালে আসলে এখন কোনো সিট খালি নেই, তবে মানুষ সচেতন হতে হবে এবং যে হামের যে প্রাদুর্ভাব তার সাথে ভিটামিন ক্যাপসুল যে রয়েছে এগুলো আসলে যথাসময় নিতে হবে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার জেলা জুড়ে যে হামের যে আক্রান্ত হচ্ছে প্রতিটা হসপিটালে আমরা দেখেছি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে কুমিল্লায় এবং কোনো ধরনের টিকার সংকট নেই এবং হামের প্রাদুর্ভাব বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে এবং ডাক্তার মোহাম্মদ মিয়া মঞ্জুর আহমেদ আমাদেরকে সেই তথ্য জানিয়েছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের বিভাগীয় শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। দর্শক, হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে জাটকা নিধন বন্ধে নৌবাহিনীর অভিযান চলছে, সেখানে আছেন সহকর্মী AKM নাজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিম, অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাগরে যে 58 নদীর নিষেধাজ্ঞা চলছে সেই নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু যে ঝাটকা নিধন রোধে যে অভিযান সেটি নৌবাহিনী সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে শুরু করছে। আমরা এখন মাছসাগর রয়েছে, এখানে অভিযানের ফলে কিন্তু কোনো ছোট বড় মাছ ধরার ট্রলার কোনো তেমনভাবে আমরা দেখিনি। আমরা এখন মাছসাগর রয়েছি, নৌবাহিনীর যেটি বলছে তারা সাগরগুলোতে এবং যে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 58 দিনে যেন সাগরতে কোনো ধরনের মাছ ধরা না হয় সেজন্য সেটি কার্যকর করার জন্য তাদের যে অভিযান, পাশাপাশি ঝাটকা নিধন মানে কোনোভাবেই ছোট ইলিশ যেন ধরতে না পারে বা কোনোভাবে যেন সাগর থেকে মাছ সংগ্রহ করতে না পারে এবং বিশেষ করে ঝাটকা নিধন রোধে যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন। পাশাপাশি ঝাটকা নিধনের পাশাপাশি কিন্তু বন্দরের বহির্নোঙর সহ বন্দরের আশপাশে নিরাপত্তা কিন্তু নৌবাহিনী কাজ করছে এবং বিভিন্ন মাদার ভেসেল থেকে শুরু করে বিভিন্ন জাহাজ আমদানি রপ্তানি হয়ে থাকে, সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিরাপত্তায় নৌবাহিনীর আলাদা ভূমিকা রয়েছে এবং তারা এগুলোর বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছেন। আজকে যে ঝাটকা নিধনের যে অভিযান সেটি আমরা এখন মাছসাগর রয়েছি, তাদের পাশাপাশি সাগরে কিন্তু নৌবাহিনীর এই আমাদের যেই ট্রাক বোট রয়েছে এটির পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রাক বোট এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, কারণ সাগরে যতটুকু পারছি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে নৌবাহিনীর অভিযানের ফলে মূলত সকাল থেকে আমরা সাগরের কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি, এখানে কোনো ধরনের ছোট বড় তেমন মাছ ধরা ট্রলার বা বোট সেগুলো দেখা যায়নি। ফিশিং বুট থেকে শুরু করে শুধু মাঝে মধ্যে একটি ফিশিং বুট দেখা গেলেও নৌবাহিনীর যে তৎপরতা সে তৎপরতার কারণে কিন্তু তারা সাগর থেকে ছাড়তে বাধ্য হয়েছেন এবং নৌবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে 58 দিনের যেই সমুদ্র থেকে মৎস্য আহরণ যে নিষেধাজ্ঞা সেটি বাস্তবায়নের লক্ষ্যে এবং কোনোভাবে যেন সাগর থেকে ঝাটকা ধরা না হয়, ঝাটকা নিধন বন্ধে যেই সরকারের যে কার্যকর পদক্ষেপ সেটি বাস্তবায়নে মূলত মাছসাগর নৌবাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। আর সকাল 10টা থেকে শুরু হয় এই অভিযান মূলত বিকেল নাগাদ চলার কথা রয়েছে এবং সাগরের যেতগুলো উপকূলীয় এলাকা রয়েছে বিশেষ করে চট্টগ্রামের কক্সবাজার, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া
এইসব উপকূলীয় এলাকাগুলোতেও কিন্তু যেখানে মৎস্যজীবীরা সাগরে মাছ সংগ্রহের জন্য যান, সেখানেও কিন্তু নৌবাহিনীর আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, কক্সবাজার, মহেশখালী, বাঁশখালী এইসব উপকূলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি বিভিন্নভাবে নিষেধাজ্ঞার সময় কিন্তু জেলেরা মাছ সংগ্রহ করে থাকেন এবং কিছু চক্র সিন্ডিকেট করে মূলত সাগরে নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরার জন্য যান অবৈধভাবে, সেগুলো বন্ধে নৌবাহিনীর আলাদা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার, মহেশখালী উপকূল, মাতারবাড়ি সহ সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা এইসব উপজেলায় আলাদা করে তারা ব্যবস্থা নিয়েছেন এবং ঝাটকা নিধন রোধে যে সচেতন কার্যক্রম সেটিও কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে আলাদা করে চালানো হচ্ছে। কারণ তারা যেমনটি বলছেন, 58 দিনের নিষেধাজ্ঞার সময় কিন্তু জেলেদের যে পর্যাপ্ত সহায়তা যেটি সরকার পক্ষ থেকে দেওয়ার কথা সেটি দেওয়া হচ্ছে। তারপরেও একটি চক্র আসলে বিভিন্নভাবে এই মাছ সাগর থেকে মূলত তারা ঝাটকা নিধন এবং তারা বন্ধে নৌবাহিনীর যে অভিযান সেটি চলছে। আমরা মাছসাগর রয়েছি, অভিযান কিন্তু বিকেল 4টা নাগাদ চলার কথা রয়েছে। তো যে কোনো ধরনের ট্রলার এবং ফিশিং বুট রোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তো মাছসাগর থেকে নৌবাহিনীর অভিযানে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে ঝাটকা নিধন বন্ধে নৌবাহিনীর অভিযান চলছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। শাপলা চত্বর হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও সাবেক মন্ত্রী দীপু মনিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, এই মামলা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। মূলত 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ এবং অবস্থান কর্মসূচিতে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, সেই মামলাটি কিন্তু দীর্ঘ প্রায় 1 দশক পর হলেও কিন্তু আলোর মুখ দেখতে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে আসলে আমরা জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত 58 জন নিহত হওয়ার স্পষ্ট প্রমাণাদি কিন্তু তারা পেয়েছেন, এমনটাই দাবি করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। এবং একই মামলায় আসলে এখন পর্যন্ত 6 জন গ্রেফতার রয়েছেন। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, একই সঙ্গে গ্রেফতার রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান সহ 6 জন আসামি গ্রেফতার রয়েছেন। এবং এই আজকে মূলত সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা, সাবেক মন্ত্রী দীপু মনিকে এই মামলায় আসলে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন এবং সেখানে যদি আদালত ট্রাইব্যুনাল তাদের আবেদন গ্রহণ করেন তাহলে তাদেরকে আসলে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত আসলে যে বিষয় নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই হামলার ঘটনার পরপরই 71 টেলিভিশনে সমীকরণ নামীয় একটি অনুষ্ঠান প্রচার করেছিলেন সাংবাদিক ফারজানা রূপা এবং সেখানে তিনি মূলত আসলে দেখানোর চেষ্টা করেছিলেন যে এই শাপলা চত্বরের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এবং সেই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসাবে আসলে ধারণা করা হচ্ছে মোজাম্মেল বাবুকে। এবং একই সঙ্গে ওই অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একটি সাক্ষাৎকার কিন্তু প্রচারিত হয়েছে এবং সেখানে দীপু মনি স্পষ্টভাবে আসলে জানিয়েছিলেন যে যারা আসলে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কথা বলছেন সেটি পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন যে রং মেখে মূলত আসলে ওই সময়ে যারা ওই সমাবেশে এসেছিলেন তারা শুয়েছিলেন, যার কারণে আসলে বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনাটি দেখানো হয়েছে। এবং প্রসিকিউশন বলছে যেটি একেবারেই পুরোপুরি উদ্দেশ্যমূলক এবং এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই মূলত আসলে এই একটি একটি কমপ্লিট আসলে একটি পূর্ব পরিকল্পিত ঘটনাই বলে ধারণা করছে আসলে প্রসিকিউশন, যার কারণে তারা মনে করছেন যে এই 3 জনকে আসলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তো আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যে এই মামলায় তাদেরকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে কি হয়নি, তখন হয়তো আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ। সচিবালয়ে বাজেট নিয়ে এনবিআর এর সঙ্গে পর্যালোচনা সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন।
বুবলি, সকাল থেকেই কিন্তু কর্মব্যস্ত দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী পরিষদ বিভাগের যে কার্যালয়, সেই কার্যালয়ে তিনি অফিস করছেন এবং সকালে একটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং আজকে সারাদিনের কর্মসূচিতে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 12টার দিকে কিন্তু এনবিআর এর পর্যালোচনামূলক যে সভা, সেই সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে প্রধানমন্ত্রীকে সার্বিক রাজস্ব আদায় এবং রাজস্ব লক্ষ্যমাত্রা সহ বাজেট কেন্দ্রিক যেই পর্যালোচনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্রিফ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে প্রধানমন্ত্রী যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত যেই সভা এর আগে অনুষ্ঠিত হয়েছে, তার একটি দ্বিতীয় সভা আজকে অনুষ্ঠিত হবে এবং সেখানেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। এছাড়াও উল্লেখযোগ্য আরেকটি বৈঠক রয়েছে সন্ধ্যা নাগাদ, পুঁজিবাজার সংক্রান্ত তার বিশেষ সহকারীর সাথে কিন্তু তানভীর গনি, তার সাথে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু 180 দিনের একটি 180 দিনকে কেন্দ্র করে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে প্রত্যেকটি মন্ত্রণালয় কেন্দ্রিক। সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সেই লক্ষ্য পূরণে কতটুকু সক্ষম হচ্ছেন এবং অগ্রগতিগুলো কিন্তু এই মন্ত্রণালয়ের সচিবালয়ের কার্যালয় থেকে তিনি প্রতিনিয়ত কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এবং সামনের সময়গুলোতে যেই বিএনপির নির্বাচন পূর্ব যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, তার অর্থের সংস্থান সহ সেই তার যে প্রকৃত উপকারভোগী, তাদের প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং সেই কর্মকাণ্ডগুলো কিন্তু সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং কিছুক্ষণের মধ্যেই আজকের সেই এনবিআর এর যে পর্যালোচনামূলক সভা, সেই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভা শেষে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করলে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল। এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ, রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, হাম পরিস্থিতি নিয়ে কি বলছেন রোগীর স্বজন ও চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। হুগলি, দুঃখের সাথে জানাতে হচ্ছে গত 24 ঘন্টায় এই হাসপাতালে একজন মারা গিয়েছে। এই মুহূর্তে আমি মহাখালী ডিএনসিসি হাসপাতালে ওয়ার্ডের ভিতরে রয়েছে এবং নতুন 106 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এ নিয়ে 450-এর উপরে কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা যেটি দেখছি যে শিশুরা রয়েছে, তারা কিন্তু আসলে এখনো কাজ পাচ্ছে এবং এই দুর্ভোগ থেকে কিন্তু আসলে তারা কোনোভাবেই বের হতে পারছেন না। স্বজনরা আসলে খুব বিপাকে পড়েছে বলা যায়, কারণ দীর্ঘ 1 সপ্তাহ এবং তার অধিক সময় ধরে কিন্তু চিকিৎসাধীন আছেন অনেক রোগী এবং তারা কিন্তু শঙ্কায় আছেন, যেহেতু হাম কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। সারা দেশে কিন্তু প্রতিদিনই যে পরিমাণ আক্রান্ত হচ্ছে, ঠিক তার সাথে পাল্লা দিয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতিদিন বেড়েই চলছে। এখানকার যে স্বজনরা যেটি বলছেন যে প্রথমবারের মতো তারা উপসর্গ যখন লক্ষ্য করে তারপর তারা চিকিৎসকের শরণাপন্ন হন, কিন্তু তারপরেও আসলে এই হাম জটিলতা তাদেরকে আক্রমণ করে এবং শিশুদের, আপনি জানেন যে এই যে অবস্থাটি চলছে এই সময়ে কিন্তু 1 বছরের নিচে শিশুদের বেশি আক্রমণ করছে এই হাম এবং সেটির কারণে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকার কারণে দুর্ভোগ বেশি সৃষ্টি হয়েছে এবং
স্বজনরা কিন্তু বেশি আশঙ্কাজনক অবস্থায় আসলে দিন কাটাচ্ছেন এবং আমরা দেখেছি যে হাসপাতালে অনেক শিশুরা কিন্তু খেতে পারছে না, তাদেরকে তরল খাবার দেওয়া যাচ্ছে না, অনেকে কিন্তু মায়ের বুকে দুধও খেতে চাচ্ছে না। তো এইটি একটি মুশকিলের বিষয় যে আসলে খাবার যেহেতু আসলে তাদেরকে দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আসলে তাদেরকে সুরক্ষা দেওয়াটা আসলে মুশকিল হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের জায়গা থেকে আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে হাম যেহেতু একটি যারা আসলে হামে আক্রান্ত হয়েছে তাদের যে ট্রিটমেন্ট, যেটি চিকিৎসা, সেটি কিন্তু একটু দীর্ঘমেয়াদী একটি ট্রিটমেন্ট, সে কারণে আসলে কিছুটা সময় লাগছে আসলে সবাইকে সুস্থ করে তোলা। অন্যদিকে আপনি জানেন সারা দেশে ইতিমধ্যে টিকাদান শুরু হয়েছে, তবে এখনও কিন্তু আসলে হাম নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই কিন্তু আমরা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাগুলো পাচ্ছি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে, যেহেতু টিকা শুরু হয়েছে, অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। আপনি জানেন গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু ব্রিফিং হয়েছে এই হামের সার্বিক বিষয় নিয়ে। তারা যেটি বলছেন যে এই মাসের শেষে নাগাদ হাম নিয়ন্ত্রণ আশা করছেন তারা এবং সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালাচ্ছেন। আরেকটি বার্তা তারা দিয়েছেন, যেসব এলাকায় টিকা দেওয়া হয়েছে, ইতিমধ্যে টিকাদান শেষ হয়েছে, সেসব এলাকায় কিন্তু হামের যে আক্রমণ সেটা কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যেটি জানালেন যে গত 5 এপ্রিল থেকে যে টিকাটি দেওয়া হয়েছে বাংলাদেশের 18টি উপজেলা এবং তারপর সিটি কর্পোরেশনগুলোতে যে টিকা দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু হামের আক্রমণ কিছুটা কম, হামে আক্রান্ত শিশুরা কম পাচ্ছেন তারা, এবং এটি একটি সুফল মনে করছেন তারা। যেহেতু 20 তারিখ থেকে টিকা দেওয়া শুরু হয়েছে সারা দেশে, সেই ক্ষেত্রে আসলে প্রায় 1 মাসের মতো সময় আসলে লাগবে। তারপরে আসলে নতুন রোগীর ভর্তির উপর ভিত্তি করে আসলে বোঝা যাবে যে আসলে হামের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু হাম অনিয়ন্ত্রিত বলা যায়। চিকিৎসকরা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছেন প্রতিনিয়ত কিন্তু এই শিশুদের তদারকি করছেন। এবং আপনি জানেন এই রাজধানীতে এই মহাখালী ডিএনসিসি যে হাসপাতাল রয়েছে সেটা কিন্তু হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে, যার কারণে এইখানেই কিন্তু সবচেয়ে রোগীর সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে আমরা দেখছি যে শুধু এই হাসপাতালে নয়, অন্যান্য হাসপাতালে কিন্তু রোগীদের বেশ ভিড় কিন্তু রয়েছে। তবে একটি অভিযোগ করছেন অনেক স্বজনরা, আসলে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে কিন্তু এই হাসপাতালগুলোতে তারা আসছেন, অর্থাৎ হামের যেখানে চিকিৎসা হচ্ছে সেখানে পৌঁছাতে তাদের কিছু ব্যাগ পেতে হচ্ছে, সেই বিষয়গুলো জানিয়েছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হামের যে নির্দিষ্ট যে হাসপাতালগুলো করা হয়েছে রাজধানীর ভিতরে, সেগুলোতেই যেন আসলে হামের চিকিৎসা নিতে অভিভাবকরা আসেন, সেই নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে। রাজধানী ডিএনসিসি হাসপাতাল থেকে হামের এই ছিল সার্বিক বিষয়। বুবলি। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল। টানা বৃষ্টিতে হাওরে বাড়ছে নদ নদীর পানি, ধান কাটা এবং শুকানো নিয়ে চরম বিপাকী কৃষক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাবাজউদ্দিন মান্না। নদ নদীতে পানি এখন কেমন দেখছেন? বন্যার কোনো পূর্বাভাস আছে কিনা জানাবেন। ভুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাকে এই নদ নদীর পানি বিষয়ে যদি বলি, যে আজকে সকালে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম এবং তারা যেমনটি জানিয়েছে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সুনামগঞ্জের সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি প্রায় 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি আপনাকে দেখাই যে গতকালকেও আমরা সকালে আপনাদেরকে একটি তথ্য জানিয়েছিলাম যে সুনামগঞ্জের গতকালকের 24 ঘন্টায় বৃষ্টি হলেও কিন্তু আসলে নদীর পানি প্রায় 10 সেন্টিমিটার কমেছিল। এবং আজকে সকালে যেই তথ্য দেওয়া হয়েছে যে আজকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং তারা যেমনটি জানিয়েছে যে আগামী 1 সপ্তাহ এই আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত থাকবে। এবং বিশেষ করে আজকে সকাল থেকে যদি বলি যে সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত না হলেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদীতে স্রোত দেখা দিচ্ছে। এবং আপনি আরেকটা বিষয় জানেন যে ভারতের মেঘালয় রাজ্যের পার্শ্ববর্তী জেলা হিসেবে সুনামগঞ্জে কিন্তু মেঘালয়ের বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পায়। এবং হাওরের কথা যদি বলি যে আমরা সকালে বেশ কয়েকটি উপজেলা যেমন তাহিরপুর, বিশম্ভরপুর, মধ্যনগর, ধর্মপাশা, সাল্লায় আমরা যোগাযোগ করেছিলাম। তারা যেমনটি জানিয়েছে যে প্রতিটি হাওরেই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এবং কৃষি অধিদপ্তর থেকে আমরা যে তথ্য পেয়েছি যে তাদের তথ্য মতে 89% বুড়ো ফসল হাওরের কর্তন করা হয়েছে এবং যেই ফসলটি বাকি আছে সেটি এখন পর্যন্ত পানির নিচে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। বুবলি, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবশেষ তথ্য। মান্না, আপনাকে ধন্যবাদ।
দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মান্না। কোরবানির পশু মোটা তাজা করণ নিয়ে ব্যস্ত খামারিরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। বুবলি যেমনটি জানাচ্ছিলেন, কয়েকদিন পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ঈদ ঈদুল আজহা উদযাপিত হবে এবং এই উদযাপনকে ঘিরে কিন্তু সারা বছরব্যাপী গরু খামারি যারা রয়েছেন তারা নানাভাবে তাদের প্রস্তুতি নিয়ে থাকে এবং সেই প্রস্তুতি যদি বলি, কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একটি মায়ের দোয়া ডেয়ারি ফার্ম রয়েছে, যিনি সবচেয়ে কক্সবাজারের সর্ববৃহৎ গরু এবং উন্নত মানের প্রক্রিয়াকরণের মাধ্যমে গরু উৎপাদন করে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। এখানে কালো মানিক, টাইগার, আব্রাহাম সহ বিভিন্ন নামে কিন্তু নামকরণ করে বিভিন্ন গরুগুলো। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমার পেছনে সারি সারিভাবে বদ্ধ রয়েছে প্রায় শতাধিক গরু। এখানে নানা প্রজাতির নানা দেশীয় গরুর কিন্তু এখানে সংশ্লিষ্ট তারা রেখেছে বলে জানিয়েছেন। খামারি যেটি বলেছেন যে এটি তারা এইবারে খামারে কিন্তু তাদের ব্যাগ পেতে হয়েছে যে গোখাদ্যের দাম বেশি এবং বিভিন্ন ধরনের সমস্যার কথা যদিও বলেছেন, কিন্তু তাদের যেই আদর যত্নে গড়া এই পশুগুলো যখন বাজারে যাবে এবং মানুষের কোরবানির জন্য যখন দেখতে, তখন তাদের সেই কষ্টগুলো তারা ভুলে যায়। আমাদের সামনে রয়েছেন খামারি, যিনি মালিক, তিনি রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, এই আপনার যে কালো মানিক, এই গরুটির দাম কেমন এবং এই ধরনের কয়টি গরু আপনার কাছে রয়েছে? আমার কাছে গরু রয়েছে এখন 100 টানিক গরু আছে। রইলে কোরবানির জন্য 50-40টার মতো রেডি হয়েছে। কালা মানিকের দাম হচ্ছে 8 লাখ টাকা। এই ধরনের কতগুলো গরু আপনার কাছে, বড় বা ছোট মিলিয়ে, মানে সবচেয়ে নিম্ন দামে গরুটি কত দামে বিক্রি করবেন? নিম্ন মানে দামের গরু হচ্ছে যে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা হইতে লইলে 8 লাখ টাকা পর্যন্ত আছে। হ্যাঁ জি, ববি যেমনটি জানাচ্ছিলেন, উনি ওনার খামারের যে গরুগুলো রয়েছে সেটি তারা বিভিন্নভাবে উনি যেই যত্ন এবং তারা এখনো সময় যেহেতু কদিন রয়েছে, এই সময়ের মধ্যে তারা তাদের এই খামারটাকে এবং গরুগুলোকে যত্ন নিচ্ছেন সকাল থেকে বিকাল পর্যন্ত এবং তারা তাদের সেই জন্য কক্সবাজারের আদর্শ খামারি হিসাবে উনি একজন। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ বুবলি। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান। শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বুধবার দিনভর উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে 48 ঘন্টার জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখনকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শেখ ফজিলতুন্নেসা হলের যে পরিত্যক্ত এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু এলাকায় আমি রয়েছি। এখানে কিন্তু গত মঙ্গলবার রাত 11টার দিকে এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিরাগত একজন কিন্তু গত মঙ্গলবার রাত 11টায় এদিকে কিন্তু টেনে জোপে নিয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। সেই সঙ্গে এই ঘটনাটি কিন্তু গত বুধবার রাত কিন্তু পরিস্থিতি উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং গতকাল রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের আশ্বাস দেন। পরবর্তীতে কিন্তু সেই আশ্বাস অনুযায়ী 48 ঘন্টার মধ্যে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু আসলে একটি মামলা রয়েছে। এবং সাদ, আপনাকে ধন্যবাদ। পর্যটন শহর কুয়াকাটায় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকি। জোয়ারের ভাঙনে বিলীন হওয়া বিভিন্ন স্থাপনার ভাঙনে। দুঃখিত দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। ধন্যবাদ।